স্টুডেন্টস, আজ তোমাদের আমি কর্মার, যেটা খুশবন্ত সিংয়ের লেখা একটা শর্ট স্টোরি তোমাদের সিলেবাসে আছে, তার সেকেন্ড পার্টটা পড়াবো। আগের দিন তোমাদের আমি যেটা পড়িয়েছিলাম সেটা ছিল স্যার মোহনলালের একটা ইন্ট্রোডাকশন, তার ড্রেস, তার অ্যাপিয়ারেন্স, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে তিনি কি করছেন, এবং কর্মা গল্পটার ব্যাকগ্রাউন্ডটা কী, কেন বা কী কর্মা বলতে কি বোঝায়, খুশবন্ত সিংয়ের গল্পটাতে কি আছে অ্যাজ এ থিম, এগুলো আমি ডিসকাস করেছিলাম। আজকে আমরা গল্পটা একটু গভীরে ঢুকবো এবং লেডি লালের অ্যাপিয়ারেন্সটাও তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম, ডিসকাস করেছিলাম। আজকে আমরা জানবো যে লেডি লালের সাথে স্যার মোহনলালের কেমন সম্পর্ক, এবং ট্রেনটা আসার পর স্যার মোহনলাল কী করলেন, সেখান থেকে তার সম্বন্ধে আরও বেশি ভালো করে বা তার ক্যারেক্টার সম্বন্ধে আরও বেশি ভালো করে জানা যায়, সেগুলো সবই আজকে জানব। তাহলে চলো শুরু করা যাক। কর্মা গল্পটির সেকেন্ড পার্ট, পেজ 8 of your textbook, where the story continues from the paragraph where Lady Lal is talking to the coolie while sitting on her steel trunk. Are the trains very crowded on these lines? These days all trains are crowded, but you will find room in the Janana. Then I might as well get over the bother of eating. Lady Lal opened the brass carrier and took out a bundle of crumpet chapatis and some mango pickle. While she ate, the coolie sat opposite her on his haunches, drawing lines in the gravel with his finger. এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি কুলিটার সাথে কনভারসেশন করতে করতে বলছে, নর্মাল কথাবার্তা, যে এখন কি ট্রেনে ভিড় হয়। তখন কুলি বলছে, না এখন সব ট্রেনেই ভিড় হয়, কিন্তু আপনি লেডিস কম্পার্টমেন্টে আপনি জায়গা পেয়ে যাবেন। তখন লেডি লাল ডিসাইড করলেন যে উনি তাহলে খেয়ে নেবেন। উনি তখন কি করলেন, ওনার পিতলের টিফিন বক্স থেকে কোচকানো চাপাটি আর আচার বার করলেন, এবং তিনি যখন খাচ্ছেন তখন কুলিটা বসে হাঁটুর ওপর ভর দিয়ে বসে আঙুল দিয়ে আঁকে বুকি কাটছে। তো এই পুরো দৃশ্যটা দেখো, যে ওদিকে স্যার মোহনলাল পেক খাচ্ছেন বেতের চেয়ারে শুয়ে, আর এখানে স্টিলের ট্রাঙ্কের বসে স্যার লেডি মোহনলাল, স্যার মোহনলালের ওয়াইফ, উনি কী খাচ্ছেন, রুটি আর আচার। তো দেয়ার ইজ আ ক্লিন অ্যান্ড ক্লিয়ার class difference between the husband and wife. Are you traveling alone, sister? দিদি, আপনি কি একা ট্রাভেল করছেন, একা যাত্রা করছেন? কুলি এই প্রশ্নটা জিজ্ঞেস করলো। এখান থেকে দুটো জিনিস বোঝা যায়। কুলি কিন্তু নিজেকে তার সাথে একই লেভেলের মনে করছে, তাই জন্য তাকে দিদি বলে ডাকছে। যদি নিজের থেকে হায়ার ক্লাস হতো তাহলে স্যার, মানে ছেলে হলে স্যার বলতো, আর যদি মেয়ে হতো তাহলে মেম সাব বলতো, সাব আর মেম সাব এই দুটো বলতো। দিদি বলছে, তার সঙ্গে একাত্ম বোধ করছে, বিকজ তার চেহারা বা তার কথাবার্তা, তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলছে, নর্মাল যেরকম মানুষ মানুষের সাথে কনভারসেশন করে, কনভারসেশনের মাধ্যমে সেখানে কিন্তু একই ক্লাস মনে করছে। যদিও লেডিলাল কিন্তু একজন মানে অ্যারিস্টোক্রেট, সফিস্টিকেটেড মানুষের ওয়াইফ। আর এই যে ট্র্যাভেলিং অ্যালোন জিজ্ঞেস করছে যে আপনি কি একা যাত্রা করছেন, মানে একটা বিবাহিত মহিলা সে একা কেন থাকবে, তার হাজব্যান্ড তার আশেপাশে নেই কেন, হয়তো সে একা যাত্রা করছে তাই জন্য জিজ্ঞেস করছে। তখন উত্তরটা লেডি লাল যেটা দিলেন সেটা কোয়াইট শকিং। নো, I am with my master, brother. He is in the waiting room. He travels first class. He is a vizier and a barrister and meets so many officers and Englishmen in the trains. And I am only a native woman. I can't understand English and don't know their ways.
সো আই কিপ টু মাই জেনারা ইন্টার ক্লাস। এই পুরো প্যারাগ্রাফটার মধ্যে ছোট্ট করে লেডি লালের নিজের সম্বন্ধে নিজের ধারণা এবং তার হাজব্যান্ডের সাথে সম্পর্কটা পরিষ্কার করে বোঝা গেল যে উনি কিন্তু নিজের লাইফের সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। উনি বলছেন যে না, আমি আমার মাস্টারের সাথে আছি। উনি কিন্তু হাজব্যান্ড বললেন না, উনি বললেন মাস্টারের সাথে আছি। নিজের হাজব্যান্ডকে কেউ মাস্টার বলে সম্বোধন করে না, আর যখন করছে তখন তার কাছে সেই সম্পর্কটা অনেকটা ওরকমই, প্রভু আর ভিত্তের সম্পর্ক, অনেকটা ডিফারেন্স। এবং এটাও উনি বললেন যে উনি একজন ভিজিয়ার, মানে একজন বড় গভর্নমেন্ট অফিসিয়াল এবং একজন ব্যারিস্টার। তো তিনি অনেক নামি দামি অফিসারদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেন। আমি একজন সামান্য গ্রাম্য মহিলা, দেশি মহিলা, আমি তাদের আচার আচরণ, হাব ভাব, চলন বলন কিছুই জানি না। তো আমি কি করি, আমি আমার মতো লেডিস কম্পার্টমেন্টেই থাকি। আমি ইংলিশও জানি না, আমি কি করে কনভারসেশন করব। তো উনি কিন্তু নিজের অক্ষমতা বা নিজের খামতিগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং উনি এটা জাস্টিফিকেশন দিচ্ছেন যে এই কারণেই আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ট্রাভেল করি না। Lakshmi chatted away merrily. She was fond of a little gossip and had no one to talk to at home. Her husband never had any time to spare for her. She lived in the upper story of the house and he on the ground floor. He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. He came up to her once in a while at night and stayed for a few minutes. He just ordered her about in anglicized Hindustani and she obeyed passively. These nocturnal visits had, however, borne no fruit. লক্ষ্মী খুব আনন্দের সঙ্গে গল্প করছে, ওর কাছে কিন্তু এগুলো কোনো দুঃখের কোনো কিছু ব্যাপার না। ওর খুব আনন্দ হচ্ছে, কারণ ওর বাড়িতে কেউ কথা বলার নেই। ও একটু গল্প করতে ভালোবাসে, কিন্তু বাড়িতে কেউ কথা বলার নেই। এবং ওর হাজব্যান্ড তার জন্য কোনো টাইম স্পেয়ার করেন না। বাড়িতে ওপরতলায় থাকে লক্ষ্মী, একতলায় থাকেন স্যার মোহনলাল। এবং স্যার মোহনলাল লক্ষ্মীর অশিক্ষিত গরিব আত্মীয়দের বাংলোয় চান না যে বাংলোয় তারা এসে আড্ডা মারুক বা থাকুক, তাই তারা কেউ আসে না, যার ফলে লেডি লালের কারোর সাথে কথা বলার মতো নেই। মাঝে মাঝে উনি রাত্রিবেলা আসেন, কিছুক্ষণ থাকেন, অ্যাংলিসাইজড হিন্দুস্তানি মানে হিন্দি ভাষাটাকেই ওই ইংলিশের মতো করে বেঁকিয়ে চুরিয়ে বলে কিছু নির্দেশ দেন এবং তার বউ সেটা প্যাসিভলি শুনে যায়, মানে কোনো উচ্চবাচ্য না করে শুনে যায়। দিস নকটার্নাল ভিজিটস, নকটার্নাল মিন্স married relationship, means the physical relationship between husband and wife. These are called nocturnal relationship or nocturnal status. So these visits are nocturnal because these are purely physical, based on physical needs of Sir Mohanlal. He only spared time for his wife when he needed the physical relationship with his wife, and that's why he came to the upper story sometimes, but it bore no fruit, means they don't have any children, they don't have any child. So that's the only relationship they have. They just have a boring, nocturnal duty, physical relationship, once in a while, and that's it. That's the marital relationship between them. So after that, the story changes the scenario. The signal came down and the clanging of the bell announced the approaching train. Lady Lal hurriedly finished off her meal. She got up, still licking the stone of the pickled mango.
She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. After washing, she dried her mouth and hands with the loose end of her sari and walked back to her steel trunk, belching and thanking the gods for the favor of a filling meal. So, যখন বেলটা অ্যানাউন্স করেছে যে সিগন্যাল আসছে, সিগন্যাল খুলে গেছে এবং বেল অ্যানাউন্স করছে যে ট্রেনটা আসবে, লেডিলাল তখন তাড়াতাড়ি করে তার মিলটা শেষ করলেন এবং উঠে দাঁড়িয়ে পিকলড ম্যাঙ্গো মানে আচারের যে আমের আচারের আঁটিটা তখন উনি চুষে যাচ্ছেন। একটা লম্বা লম্বা জোরে একটা ঢেকুর তুললেন যখন তিনি পাবলিক ট্যাপের দিকে যাচ্ছেন মুখ আর হাত ধোয়ার জন্য। সো দিস ইজ নট অ্যাট অল সফিস্টিকেটেড দিস ইজ নট অ্যাট অল সফিস্টিকেটেড। একজন মহিলা, সে যদি লেডি হয়, সে যদি সফিস্টিকেটেড হয়, সে ঢেকুর তুলবে? ভালো করে খেলে, আরাম করে খেলে আমাদের সবারই ঢেকুর ওঠে, দ্যাট ইজ নর্মাল। কিন্তু সফিস্টিকেটেড মানুষ কখনো ঢেকুর তুলতে পারে? ওসব হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস লোকেদের জন্য। ঢেকুর তোলা, সবার সামনে হেঁচে ফেলা, নাকে আওয়াজ, মুখে আওয়াজ করা, ওসব নর্মাল মানুষদের জন্য, ওসব হাই ক্লাসদের জন্য নয়। তো লেডিলাল খুব সাধারণ একজন মানুষ, তাই এটা তার পক্ষে খুব নর্মাল, আমাদের পক্ষেও নর্মাল। কিন্তু স্যার মোহনলালের পক্ষে কিন্তু এগুলো খুব গাইয়া, এগুলো খুব লো ক্লাস, বিলো দ্য স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড। তো মুখ ধোয়ার পরে উনি নিজের আরেকটা যে নর্মাল জিনিস যেটা আমরা করি, যে জামার হাত মুছে ফেলি, মায়ের কাছে থাকলে মায়ের শাড়িতে হাত মুছে ফেলি, তো উনি নিজের শাড়িতে হাত মুছে ফেললেন এবং নিজের স্টিল ট্রাঙ্কের দিকে ফেরত চলে গেলেন ঢেকুর তুলতে তুলতে এবং ভগবানকে ধন্যবাদ দিতে দিতে যে এত ভালো একটা মিল উনি দিয়েছেন। মানে ভগবানকে প্রতিবার খাওয়ার পরে যে হ্যাঁ এই যে খাবারটা আমি খেলাম এটা তোমার আশীর্বাদ, এটা এক ধরনের একটা বিশ্বাস, একটা ভক্তি, একটা শ্রদ্ধা। কারণ সাধারণ মানুষ তারা কিন্তু রোজকার খাবারটাই তাদের কাছে একটা, আমাদের কাছেও রোজকার আমরা খেতে পাচ্ছি এটা কিন্তু একটা বড় আশীর্বাদ। অনেক মানুষ সেটা পান না, সেটা আমরা বুঝতে পারি। যারা প্রচুর পয়সার মালিক তারা হয়তো বুঝতে পারে, তাদের কাছে এটা খুব নর্মাল যে হ্যাঁ আমরা অনেক টাকা আমাদের রয়েছে, আমাদের চিন্তা করবার দরকার নেই। সাধারণ মানুষরা বুঝতে পারে, কারণ তাদেরকে সব দিকটা ব্যালেন্স করে চলতে হয়, তারা একটা ব্যালেন্সের ওপর চলে। যারা খেতে পারে না তাদের সেই ব্যালেন্সটা থাকে না, আমাদের সেই ব্যালেন্সটা থাকে, আমরা তাই জানি টাকার মর্মটা কী। The train steamed in. Lakshmi found herself facing an almost empty interclass Zenana compartment next to the guard's van. At the tail end of the train, the rest of the train was packed. She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. She produced a 2-anna bead from the knot in her sari and dismissed the coolie. She then opened her betel case and made herself 2 betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. This she thrust into her mouth till her cheeks bulged on both sides. Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তো এখানে দেখা যাচ্ছে যে লেডিলাল কী করলেন ট্রেনে উঠে। উনি একটা খালি লেডিস কম্পার্টমেন্ট গার্ডসের ভ্যানের পাশে সেখানে উঠলেন, যেটা একদম ট্রেনের শেষ দিকে, বাকি ট্রেনটা পুরো একদম ভর্তি এবং তার এই পুরো ভারিক্কি চেহারাটা দরজা দিয়ে ঢুকিয়ে জানলার পাশে উনি একটা জায়গা পেয়ে গেলেন। শাড়ির মানে গিট বাঁধা থেকে 2 আনা বার করে কুলিকে ডিসমিস করলেন, মানে কুলিকে দিয়ে হিসেব চুকিয়ে দিলেন। তারপর উনি ওনার পানের কেসটা বার করে 2টো পান সাজলেন, যাতে একটা রেড আর একটা হোয়াইট, লাল আর সাদা পেস্ট আছে। কি সুপারির পেস্ট আর কার্ডামাম হচ্ছে এলাচ, এটার পেস্ট বানালেন এবং তারপর নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন যতক্ষণ অবধি পুরো মুখটা বোথ সাইড ভর্তি হয়ে যায়। তারপরে উনি কী করলেন, হাতের ওপরে থুতনিটাকে রেখে বাইরে প্ল্যাটফর্মে যে প্রচুর ভিড় সেটার দিকে অলসভাবে তাকিয়ে বসে রইলেন। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first-class compartment. Excitement, bustle and hurry were exhibitions of bad breeding, and Sir Mohan was eminently well bred. এই যে ট্রেন এসছে
স্যার মোহনলালের সাংফ্রয় মানে হচ্ছে শান্ত হয়ে ধীর স্থির থাকা, সেই অবস্থাটাকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করতে পারেনি। উনি স্কচ খাচ্ছেন সিপ করে করে, এবং বিয়ারাকে অর্ডার দিয়েছেন যে ওনাকে বলতে যে কখন উনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে গিয়ে ধীরে সুস্থে লাগেজটাকে নিয়ে যেতে পারবেন। এই উত্তেজনা, চেঁচামেচি, চিৎকার, ছোটাছুটি, এগুলো সবই খারাপ, মানে যাদের জন্ম মানে খারাপ জাতের লোক, যাদের আর কি সেই বংশটা সেরকম আর কি উন্নত নয়, লো ক্লাস, লো স্ট্যান্ডার্ড, নিচু জাতের, নিচু বংশের পরিচয়, তাদের পরিচয় এটা। কিন্তু স্যার মোহনলাল তো এরকম নন, উনি একদম উচ্চ জাত, উচ্চ বংশের মানুষ। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটিবু অ্যান্ড অর্ডারলি। টিকিটিবু মানে হচ্ছে এটা একটা ওল্ড ফ্যাশন ইংলিশ, যেটার মানে হচ্ছে পারফেকশন। তো উনি খুব পারফেকশন পছন্দ করেন, আর অর্ডারলি মানে নিয়ম করে সব কিছু পছন্দ করেন, যে নিয়ম মেনে অর্ডারলি একদম পারফেক্টলি একদম কাজটা হবে। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. He rarely spoke Hindustani. When he did, it was like an Englishman's only the very necessary words and properly anglicized. But he fancied his English and finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject: books, politics, people. How frequently had he heard English people say that he spoke like an Englishman. তো বলছে যে 5 বছর উনি বাইরে ছিলেন, এবং তার মধ্যেই স্যার মোহন আপার ক্লাসের সমস্ত অ্যাটিটিউড আর ম্যানার্স, ব্যবহার আর আচার আচরণ সমস্ত কিছু উনি শিখে নিয়েছেন। খুব অল্প সময় উনি হিন্দুস্তানি বলেন, এবং যখন উনি বলতেন, এটা হচ্ছে সেই ইংলিশম্যানদের খুব দরকারে পড়ে হিন্দুস্তানি ওয়ার্ড বা ইন্ডিয়ান ওয়ার্ড ইউজ করা, এবং সেটা কিন্তু পুরোপুরি অ্যাংলিসাইজড উচ্চারণ, নট ইন্ডিয়ান অ্যাকসেন্ট। মানে যে হিন্দি কথাটা বলছেন সেটাও অ্যাংলিসাইজড ওয়েতে বলছেন যেটুকু দরকার, এবং ইংলিশম্যানদের মতো যে জাস্ট কিছু নেসেসারি ওয়ার্ড যেগুলো না বললেই নয় সেরকম। কিন্তু উনি নিজের ইংলিশটাকে খুব ফ্যান্সি করতেন, খুব পছন্দ করতেন। উনি এমনভাবে এটাকে শিখেছেন, মানে ভালো করে কমপ্লিটলি শিখেছেন এবং রিফাইন করেছেন, এত মানে পলিশ করেছেন, এত ধার দিয়েছেন, যে কোনোভাবে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে যেরকম শেখানো হয় বা কথা বলা হয় তার থেকে কোনো অংশে কম না। উনি খুব কনভারসেশন ভালোবাসেন, কথা বলতে ভালোবাসেন, এবং একজন কালচার্ড ইংলিশম্যান, একজন বেশ রুচিশীল ব্রিটিশ মানুষের মতো উনি যে কোনো টপিকে কথা বলতে পারেন, যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। বই, রাজনীতি, মানুষ, কতবারই যে তিনি শুনেছেন মানে যারা ব্রিটিশ তাদের কাছ থেকে যে উনি একজন ইংলিশম্যানের মতো কথা বলেন। তো ওটা ওনার কাছে একটা বড় সার্টিফিকেট যে উনি একজন ইংলিশম্যানের মতো কথা বলতে পারেন, উনি ওনার ইংলিশটাকে সেই লেভেলে নিয়ে গেছেন। Sir Mohan wondered if he would be travelling alone. It was a cantonment and some English officers might be on the train. His heart warmed at the prospect of an impressive conversation. He never showed any sign of eagerness to talk to the English as most Indians did, nor was he loud, aggressive and opinionated like them. He went about his business with an expressionless matter-of-factness. He would retire to his corner by the window and get out a copy of the Times. তো স্যার মোহন ভাবছেন যে উনি কি একা একা ট্রাভেল করবেন নাকি কেউ থাকবে। এটা একটা ক্যান্টনমেন্ট স্টেশন ছিল, মানে সৈন্যদের মানে ব্যারাক রয়েছে কাছেই, এবং কিছু ইংলিশ অফিসাররা হয়তো ট্রেনে থাকতে পারে। ওনার হৃদয়টা এই আশাতে মানে একটু মানে উজ্জ্বল হয়ে উঠলো, একটু আনন্দিত হয়ে উঠলো যে একটা ভালো কনভারসেশন উনি সেই ইংলিশ অফিসারদের সাথে করতে পারবেন। উনি কোনো সময় কিন্তু মানে ব্রিটিশদের সাথে কথা বলবার খুব একটা উৎসাহ দেখান না, যেরকম বেশিরভাগ মানে ভারতীয়রা দেখায়, যে মানে একদম সাহেবদের সাথে কথা বলতে পারলে গলে যাবো, এরকম একটা অ্যাটিটিউড উনি কখনো দেখান না। কিন্তু আবার ইন্ডিয়ানদের মতো আবার খুব লাউড, অ্যাগ্রেসিভ আর ওপিনিয়েটেডও উনি নন, মানে খুব একটা উগ্র, একটা জোরে একটা কথা বলা, এবং খুব ওপিনিয়েটেড মানে যেটা তারা মনে করে সেটাই ঠিক, এরকম একটা অ্যাটিটিউড উনি কখনোই দেখান না। উনি নিজের মতো নিজে থাকেন, একদম কোনো এক্সপ্রেশন নেই, নর্মাল, যেন আমার কোনো ব্যাপারই না, হ্যাঁ আছে ইংলিশম্যান আছে, আই ডোন্ট কেয়ার। নিজের মতো নিজে জানলার ধারে একটা কোণ বেছে নিয়ে সেখানে দ্য টাইমস একটা
পেপারের নাম, ইংলিশ পেপারের নাম সেই সময়কার, যেটা ব্রিটিশরা পড়তো এবং যারা ইংলিশ জানে তখনকার দিনে তারা পড়তেন, খুব নাম করা পেপার। টাইমস একটা কপি বার করে উনি নিজের মতো থাকবেন। পুরো ব্যাপারটাই কিন্তু একটা ফেক ব্যাপার। উনি মনে মনে চাইছেন যে উনি ইংলিশম্যানদের সাথে কনভারসেশন করবেন, একটা যে কোনো টপিক তুলে সেটা নিয়ে বেশ ভালো একটা কথা হবে, যাতে উনি সেখানে নিজের দরটাকে প্রমাণ করতে পারেন যে দেখো আমি কত ভালো ইংলিশ কথা বলতে পারি, একজন ইন্ডিয়ান হয়েও কিন্তু আই এম নো লেস দ্যান আ ইংলিশম্যান, প্রপার ইংলিশম্যান। এটা উনি প্রমাণ করতে চান। উনি সবসময় নিজেকে অন্যের কাছে এরকম একটা স্টেটাসে মানুষ, উনি সেটা স্টেটাসের মানুষ, সেটা উনি প্রমাণ করতে চান, বিকজ হি ইজ ভেরি ইনসিকিউর অ্যাবাউট হিমসেলফ। হি ইজ নট এট অল হ্যাপি অ্যাবাউট হিমসেলফ। মানে উনি নিজের পরিচয় নিয়ে বা নিজের আইডেন্টিটি নিয়ে খুব একটা হ্যাপি নন, অরিজিনাল আইডেন্টিটি নিয়ে। উনি তাই জন্য একটা ফেক আইডেন্টিটি বা একটা ফেক জিনিস তৈরি করেছেন, এবং সেটা উনি খুব রিফাইন করেছেন ব্যাপারটাকে। ওনার অ্যাকসেন্ট, ওনার ম্যানার্স, ওনার অ্যাটিটিউড, চিন্তাভাবনা সমস্ত কিছুকে উনি বানিয়েছেন একটা মেড আপ ব্যাপার। এবং সেটাকে প্রুফ করবার জন্য লোকের সামনে, শুধু ইন্ডিয়ানদের সামনে প্রমাণ করতে হবে না, সেটা প্রমাণ করতে হবে ইংলিশম্যানদের সামনে, তাদের কাছে প্রমাণ করতে হবে যে আমিও তোমাদেরই মতো একজন। নিজের অস্তিত্ব বা নিজের আইডেন্টিটিটাকে ভুলে গিয়ে যে আমি তোমাদের মতো, অন্য কারোর মতো একজন, এটা ওনাকে প্রমাণ করতে হবে। তো সেটাও প্রমাণ করার একমাত্র রাস্তা যে ইংলিশম্যানদের সাথে কথা বলা। কিন্তু সেখানে গিয়ে উনি একটা মানে অ্যাটিটিউড এমন দেখান যে ওকে ঠিক আছে, মানে উনি এটা মনে করেন যে ইন্ডিয়ানদের মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে যে তারা ব্রিটিশদের সাথে কথা বলতে পারলে গলে যায়, বিকজ তারা নিজেদের থেকে ব্রিটিশকে অনেক সুপিরিয়র মনে করে। কিন্তু উনি তো ভাবছেন না সুপিরিয়র, উনি ভাবছেন যে ওরা আমরাই একই, তাহলে ওদের সাথে কথা বলার জন্য আমি অত ইগার কেন হব, অত কেন আমি গলে যাব। আমি নন এক্সপ্রেশনলেস একটা ম্যাটার অফ ফ্যাক্ট, যেমন রোজকার দিনে হয় এরকমভাবে বসে থাকবো। আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা ইন্টারেস্ট ইন দিস কাইন্ড অফ থিংস। সো নিয়ে মধ্যে থাকবো, একটা খবরের কাগজ নিয়ে বসবো। এই খবরের কাগজটা, নিউজ পেপারটাও একটা চ্যাপের মতো, যে এটা দেখিয়ে উনি প্রমাণ করতে চান যে দেখো আমি তার টাইমস পড়ি, আই এম well educated enough to read the times। এটাও একটা শো অফ করা টু দ্য ইংলিশম্যান যে দেখো আই এম ওয়েল এডুকেটেড, আই এম well educated like you, I have all the manners and attitude like an Englishman, proper Englishman। So these are the made up things he always carries with his own self, within his own character, যেগুলো ওনার ক্যারেক্টারটাকে খুব ভালো করে ডিফাইন করতে হেল্প করে, এবং ওনার ভেতরে যে একটা হিডেন ইনসিকিউরিটি রয়েছে, একটা শোয়িং অফ, ফেক শোয়িং অফ ব্যাপারটা রয়েছে, ফেক প্রাইড রয়েছে, সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। অন্যদিকে লেডিলাল কিন্তু একেবারেই অনেস্ট, একেবারেই যেরকম উনি সেরকমই উনি থাকতে পছন্দ করেন। ওনার ভেতরে আর বাইরে দুটো আলাদা জিনিস না, এবং উনি ওনার রুটস এবং উনি ওনার কালচার এবং উনি ওনার যেটা ওনার আইডেন্টিটি সেটাকে উনি হাইড করে অন্য কিছু চাপিয়ে, রং চাপিয়ে নকল প্রমাণ করতে চান না। শি ইজ অনেস্ট, স্যার মোহনলাল ইজ নট অনেস্ট অ্যাট অল। সো এত অবধি আমি আজকে পড়ালাম। এর পরের দিন থার্ড পার্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি কর্মা, it will be over the next day. I will give some questions on the portions I have taught you so far from the beginning. Please go through those questions, and if you have any doubts you can always ask me in the comments, and you can also ask me directly. And after I complete the whole story, there will be an overview about the story karma, where I will discuss my thoughts on this story, and more questions will be provided, of course. So for today that's it. Listen to the audio from the beginning to the end, and I hope you will be totally in awe with the concept, with the arrangement that Khushwant Singh did in this story. And after you listen to the audio, you will get a clear understanding what he tries to say, what the writer tries to say, what the writer tries to convey to his readers, to the readers of the story karma. Thank you.